আচ্ছা শোনো, সেটা হচ্ছে অনেক জাননেওয়ালা স্যারেরা আছে না, এরা হচ্ছে মনে করো এদের হলো স্যাম্পল সাইজ মানে অনেক বেশি দেখাতে পারলে এরা ভালো। ঠিক আছে, তো আমাদের থিসিস আসলে একটা টাইম লিমিটেশন আছে একটা। ঠিক আছে, আর এত স্যাম্পল পেশেন্ট আমরা এর মধ্যে পাবো কিনা, টাইম লিমিটেশন থাকার কারণে আমাদের পেশেন্টের এতগুলা নিয়ে কাজ করা পসিবল না। ওকে, তো জি ভাই। দেখা গেছে যে এটা হক স্যারের বইয়ে মানে মোজাম্মেল হক স্যারের বইয়ে এই সূত্রই আছে, হ্যাঁ। তো এই সূত্র যদি না হয়, আর একটা সূত্র আছে, এই সেম সূত্র, জেড স্কোয়ার পি ওয়ান মাইনাস পি বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে হবে আর কি। তো এইটা একটু এটা এটা রেফারেন্স আছে মোহাম্মদ স্যারের বই? এইটা হচ্ছে ইয়া কি স্যারের বই, শামসুজ্জামান স্যারের বই। ঠিক আছে, আর এটার আচ্ছা, হচ্ছে এটা এটা শুধু কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডির জন্য ভাই? শোনো, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডির জন্য না, এটা যদি কেউ আউটকাম দেখতে চায়, ঠিক আছে, আউটকামের মধ্যে আবার একটা দুই ধরনের আছে। যেমন আমার আউটকাম হচ্ছে 95%, সরি আমার না, দেখা গেছে 93.5% ক্ষেত্রে ভালো আউটকাম, মানে রেডিওলজিক্যাল আউটকামটা বা ক্লিনিক্যাল আউটকামটা 93.5% যে কোনো স্টাডিতে। মানে আমার যে টাইটেলটা, এই টাইটেলটা নিয়ে কাজ করছে একজন, বেস্ট আউটকাম পাইছে হলো 93.5%। ঠিক আছে, তো পার্সেন্ট বলতে এটা প্রপোর্শন বোঝায়। যেমন আমি যদি পার্সেন্ট উঠাই দিই, তাহলে প্রপোর্শন কত হয়, প্রপোর্শন হচ্ছে 0.935। এটা হলো প্রপোর্শন। জি তাহলে ভাই। প্রপোর্শনের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ক্ষেত্রে, আর একটা মিন। মিন মনে করো, ধরো আমি হচ্ছে জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশে আহ, কি কি বলবো, এই যে গড় বয়স, ঠিক আছে, বাংলাদেশের জনগণের গড় বয়স কত বর্তমানে, গড় বয়স কত, এটা জানতে চাচ্ছি। তাহলে এটা হলো মিন, একটা হলো মিন জানা। ঠিক আছে, অথবা ব্লাড সুগার, যাদের ডায়াবেটিস আছে তাদের মধ্যে ব্লাড সুগারের এভারেজ মিন কত থাকে আর কি, এভারেজ গড় কত থাকে, এইটা যদি জানতে চাই তাহলে মিনের একটা সূত্র আছে। তাহলে এইটা হলো আউটকামের স্টাডির আর কি ফর্মুলা, যেটা স্কয়ার পি ওয়ান মাইনাস পি, এটা দিয়ে সবাই আর কি পাশ করে যায়। ভাই, তো এই যে আচ্ছা আচ্ছা। এটা কি বোঝায়, জেড স্কোয়ার পি কিউ ডি কোনটা কি ইন্ডিকেট করে যদি একটু বলতেন? এই যে এইটা তো মানে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ক্ষেত্রে পরে বলবো, মানে এটার ভিতরে ঢুকে গেলে আমি এটা শেষ করতে পারবো না আজকে, হ্যাঁ। আরেকটা কোশ্চেন ভাই, আমার হচ্ছে সাইন ফিননেল, পেডিয়াট্রিক সাইন ফিননেল প্রথমে ক্যালকুলেশন করে আসলো আপনার 16টা, পরে আসলো 60টা। এখন হ্যাঁ, আসলে আমার কোনটা দেওয়া উচিত? এই ক্যালকুলেশনের ক্ষেত্রে মানে তোমার আর কি আউটকাম স্টাডি নাকি হলো কম্পারেটিভ? না, আমার আউটকাম। আউটকাম স্টাডি, আউটকাম স্টাডি কি ওই যে সর্বোচ্চ আউটকাম কত, ভালো আউটকাম কত পাইছো? আমি তো ক্যালকুলেশন পুরো করি না, আগে লেখছে যে 95%। শোনো, তোমার 95। যে যে এই যে দেখো, এটা কং এওয়াল আছে না, কং এওয়াল 2024, তাহলে কং এওয়াল 2024টা আমাকে আর্টিকেলটা ডাউনলোড করে নিতে হবে। এর আচ্ছা এর আচ্ছা। থেকেও যদি ভালো আর্টিকেল থাকে যার আউটকাম 95% হয়েছে, ওই আর্টিকেলটা আগে ডাউনলোড করে নিতে হবে, এরপরে আমার স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ও, জি 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 এখন জি। আমি ওটা যদি হাতে না পাই, ওটার ডকুমেন্টস আগে দেখতে যাবে স্যাররা, থিসিস এর বোর্ডে হ্যাঁ। প্রথম বলবে যে তুমি কোনটার উপর বেসিস করে এই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করছো, ও ওনারে হাজির করো, এইটাই তোমাকে দিতে হবে, হ্যাঁ। নাকি ভুলভাল তুমি বসাই দিছো, তাহলে এটা আগে উপস্থিত করতে হবে, এটা বের করে তারপরে তুমি স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করো। ঠিক আছে, আর আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা। এখানে হলো এই যে দেখো, জেট এর মান 1.96 এট 5% কনফিডেন্স ইন্টারভাল, এটা বলতেই তো একটা লেকচার দিতে গেলে আধা ঘন্টা সময় চলে যাবে। ঠিক আছে, এগুলা মানে ডিটেলস পরে আলোচনা হবে, হ্যাঁ। এরপরে ওকে হচ্ছে ওকে। এই যে ডি স্কয়ার মানে অ্যাকসেপ্টেবল এরর, ওই সামদানি স্যার মনে হয় বলছে অ্যাকসেপ্টেবল এরর 5% ধরে ক্যালকুলেশন করতে। ঠিক আছে, মিজান তাই কিনা, তোমার ফাইভ না পার্সেন্ট ধরে ভাই, মনে না, স্যার ওইটা বলে না ভাই, মানে যে আমরা যে এই যে জেড স্কোয়ার মানে পি মাইনাস এটা লিখছে না, হুম। বলছে স্যার, বলছে যে কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি হলে এই সূত্রটা হবে না, এরকম বলছে আর কি। এখন স্যার আরেকটা এস মাইনাস এরকম কি একদিন একটা সূত্র দিছে, পরে ওইটা আমি অ্যাড করি না আমার ইয়াতে, পরে এটা জুবাইর ভাই অ্যাড করতে দেখলাম, পরে এই জন্য বললাম আর কি। পরে আমরা সালিম স্যারের কাছে গেছিলাম,
তাহলে স্যার বলছে যে স্যারও তো ওইটা দেখছে, এখন ওই যে স্যার বোর্ড মিটিং এ ছিল, পরে তোমরা ওই যে তোমাদের পরীক্ষার সময় তো ওই যে ইনোরা ম্যাডামরা থাকবে, ওনাদের সাথে কথা বলে নিও, এটা বলছে। আমাদের মনে হয় ওই শুনো শুনো শুনো, আমি বলি আবু মানে ভাই, হ্যাঁ আপনি যখন এই ইয়া ইন্ডিভিজুয়াল টপিকসে যখন পড়াইবেন, আমার মনে হয় তখন ওগুলো আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তার আগে আচ্ছা ঠিক যে আছে ভাই। আমি একটু কথা সাড়ে বলে দিই। 11টা বাজে যাচ্ছে। হ্যাঁ, না হলে ওই যে সময় চলে যাচ্ছে, শেষ হবে না। আচ্ছা, ওই স্যাম্পল সাইজ ক্যালকুলেশন আপনাদের যারা প্রোটোকল সাবমিট করছেন, আপনাদের ক্ষেত্রে প্রথমে স্যাম্পল সাইজ কত এবং আপনাদের থিসিস টাইটেলটা কি হওয়া উচিত, এইটা ক্লিয়ারেন্স স্যারেরা দেবে। স্যারেরা যদি এটা এখন না ক্লিয়ারেন্স দেয়, তাহলে পরবর্তীতে পরীক্ষার সময় সমস্যা হবে। এটা এখনই ক্লিয়ারেন্স করা উচিত, হ্যাঁ। তো স্যারদের সাথে আপনারা দেখা করেন এবং দেখা করে ওই ভার্সিটির ম্যাডাম স্যার যারা আছে তাদের সাথে দেখা করে আপনার ফর্মুলা ঠিক আছে কিনা সবকিছু মিলে এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ঠিক আছে? দেরি করবেন না। এবার আসে ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া। আমি যে থিসিসে করতেছি, থিসিসে করতে গেলে আমার কিছু ইনক্লুশন ক্রাইটেরিয়া থাকবে। যেমন এখানে আমি হচ্ছে স্যান্ডার্স টাইপ 2 and 3 নিছি, এজ লিমিটেশন, কত দিনের ফ্র্যাকচার হয়েছে, কত দিনের মধ্যে হলে আমি নেব, এরকম এক্সক্লুশন কি কি ক্রাইটেরিয়া আছে সবগুলা মানে বাদ দেবো, কি কি হলে বাদ দেবো। এবং এখানে ভেরিয়েবল কিছু আছে, আমি কোন কোন ভেরিয়েবল নেব। তবে এটা একটা ইন্টারেস্টিং বিষয়, যেমন আমি এখানে হচ্ছে অবজেক্টিভ দেখাইছি না এর আগে, অবজেক্টিভে যে কথাগুলো লিখবো আমার রেজাল্টের ক্ষেত্রে তাইতেই দেখাতে হবে। আর ভেরিয়েবল এখানে যা যা নেব, ভেরিয়েবল যেগুলো নেব সবগুলো আমাকে কিন্তু রেজাল্টের ক্ষেত্রে দেখাতে হবে, ঠিক আছে? ভেরিয়েবল গুলো দেখেন: এজ, জেন্ডার, অকুপেশন, কজ অফ ইনজুরি, ফ্র্যাকচার টাইপ, টাইম ইন্টারভাল বিটুইন ইনজুরি, অপারেশন, ডিউরেশন, পোস্ট অপারেটিভ হসপিটাল স্টে, ঠিক আছে? এইগুলা, তারপরে হচ্ছে টাইম অফ রেডিওলজিক্যাল ইউনিয়ন, ভোলারজিস এন্ড ফাংশনাল আউটকাম, এইগুলা সবগুলো ভেরিয়েবল আমার। এখন রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু সেম সেম জিনিস সেম সেম সিকোয়েন্সে রাখতে হবে, ঠিক আছে? সেম সিকোয়েন্সে রাখতে হবে। এইটার সাথে ভেরিয়েবলের সাথে আমার অবজেক্টিভ এবং রেজাল্ট সবগুলা সেম সিকোয়েন্সে থাকবে, হ্যাঁ। এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এবং এরপরে অপারেশনাল ডেফিনিশন। অপারেশন ডেফিনিশনে আমি হচ্ছে আমার যতগুলো ভেরিয়েবল আছে সব ভেরিয়েবল গুলোকে ফিক্স করে দেবো আমি। যেমন আমি প্লেট বলতে কি বুঝাইছি, প্লেট বলতে কি বুঝাইছি, প্লেট বলতে এটা লকিং ক্যালকুলেশন প্লেট, ঠিক আছে, এটা বুঝাইছি। সার্জিক্যাল সাইট ইনফেকশন, কমপ্লিকেশনের মধ্যে এসএসআই বলতে কি বোঝায়, ইমপ্ল্যান্ট ফেইলিয়ার, মাইল্ড পেইন, মডারেট পেইন বলতে আমি কি বুঝাইছি আমার থিসিসের মধ্যে, ইউনিয়ন বলতে কি বুঝাইছি, হ্যাঁ, নন ইউনিয়ন বলতে কি বুঝাইছি, তারপর হচ্ছে ম্যাল ইউনিয়ন বলতে কি বুঝাইছি, ডিলেড ইউনিয়ন বলতে কি বুঝাইছি, ঠিক আছে? তো আমার দেখা গেছে যে যে দেখেন এরকম বলছে যে ফ্র্যাকচার হিলিং ইজ নট টেকিং প্লেস এট দ্য এক্সপেক্টেড রেট এন্ড টাইম, বাট হিলিং ইজ স্টিল পসিবল। তো এই ডেফিনেশন আছে। আমার ক্ষেত্রে কি দেওয়া ছিল, আমার ক্ষেত্রে একটা ডেফিনেশন ডিলেট ইউনিয়নের ক্ষেত্রে দেওয়া ছিল। দেখা গেছে যে ওই যে ইউএসএফডি এর একটা ডিলেট ইউনিয়নের সংজ্ঞা আছে না, 9 মান্থ। হ্যাঁ, ইউএসএ। হ্যাঁ, যে তো দেখা গেছে nine ক্যান্সার, এটা হচ্ছে কর্টিক্যাল বোন, বোন যদি হয় কর্টিক্যাল বোনের ক্ষেত্রে 9 মাস হয়, কিন্তু ক্যান্সারাস বোনের ক্ষেত্রে কি 9 মাস হবে? এই প্রশ্নটা যদি কেউ করে, ঠিক আছে, কোন স্যারে যদি করে, তাহলে তখন আপনি কিন্তু আপনার ওই থিসিসের মধ্যে কিন্তু মানে উত্তর খুঁজে পাবেন না। বুঝা গেল? তাহলে ডিলেড ইউনিয়নের ক্ষেত্রে যদি আপনি একটা অ্যাকসেপ্টেবল সংজ্ঞা দেন, যেমন ফ্র্যাকচার হিলিং ইজ নট টেকিং প্লেস এট দ্য এক্সপেক্টেড রেট এন্ড টাইম, বাট হিলিং ইজ স্টিল পসিবল, ঠিক আছে, এটা হচ্ছে ডিলেড ইউনিয়ন। আর একটা হচ্ছে নন ইউনিয়ন, সরি, নন ইউনিয়নের ডেফিনেশন আমি এটা বলছি। নন ইউনিয়নের ক্ষেত্রে যে দেখেন 9 মান্থের কথা ওটা, তাহলে এটা হচ্ছে ওই যে আমাদের বর্তমানে যে ইয়ে সংজ্ঞা আছে, ট্রিটিং ফিজিশিয়ান হ্যাজ নো পসিবিলিটি অফ দ্য হিলিং উইদাউট ফার্দার ইন্টারভেনশন, ঠিক আছে? ক্যাম্বেলের যে ডেফিনেশনটা আছে, তো ক্যাম্বেলের ডেফিনেশন এই যে এখানে কিন্তু রেফারেন্সিং এর ক্ষেত্রে উইনলিন 2021 লেখা, ঠিক আছে? তো এটা সাইটেশনের ক্ষেত্রে ক্যাম্বেলের কথা লেখা নাই কেন? এটা হলো ক্যাম্বেলের ভিতরে দেখবেন ওই চ্যাপ্টারের রাইটার আবার হচ্ছে উইনলিন, ঠিক আছে? তো সাইটেশনের ক্ষেত্রে আবার ওই যে বইয়ের নাম উল্লেখ করা যাবে না, চ্যাপ্টারের রাইটার আবার আলাদা থাকে, ওই রাইটারের নাম অনুযায়ী আর কি এগুলো দিতে হয়। সাইটেশন আমি বলবো পরে কিভাবে রেফারেন্সিং দিতে হয়। তো আমি সবগুলো করব। ফাংশনাল আউটকাম দেখার জন্য এখানে কিছু স্কোর আছে, এখানে এখানেই দেখাই নিতে হবে। দেখানোর পরে এই যে ইথিক্যাল কনসিডারেশন, ইথিক্যাল কনসিডারেশন থাকবে, ডাটা কালেকশন ইনস্ট্রুমেন্ট থাকবে, ডাটা কালেকশন প্রসিজার থাকবে,
স্টাডি প্রসিজার থাকবে সবকিছু, তারপরে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট সংক্ষেপে এখানে লেখা থাকবে, এবং ফলো আপ প্রোটোকল। আমি ফলো আপ শিডিউল এখনই ঠিক করে নেবেন আপনারা, যে কোন ফলো আপে কি কি দেখবো, ঠিক আছে, এটা দেখবো। এরপরে ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস করতে গেলে আমি কি কি ইউজ করছি, এসপিএসএস ভার্সন 26। এসপিএসএস কি? এসপিএসএস মানে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স আর কি। তা আমি আইবিএম, হ্যাঁ, আর আর্মং ইউএসএ, মাইক্রোসফট অফিস এক্সেল, এগুলো ইউজ করছি। আর এখানে হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল 95% পি ভ্যালু লেস দেন 0.05। তাহলে এগুলো বলতে কি বোঝায়? তারপরে এখানে দেখেন কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ডাটাটাকে অ্যানালাইজ করছি আমি কাই স্কোয়ার দিয়ে, কাই স্কোয়ার টেস্ট। আর হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ ডেটা যেটা, সেটাকে আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়ে করছি আর কি। তো এইগুলো একটু মানে আলোচনা করলে বোঝা যাবে যে আমি কোয়ালিটেটিভ ডেটাকে কিভাবে অ্যানালাইসিস করলাম আর কোয়ান্টিটেটিভ ডেটাকে কি দিয়ে অ্যানালাইসিস করছি, করে এটার পি ভ্যালুটা কিভাবে দেখলাম। আপাতত এটার নাম মনে রাখেন, পরে আর কি দেখা যাবে। এখন ইনস্টিটিউশনাল অ্যাপ্রুভাল, ইনস্টিটিউশনাল আইআরবি বোর্ড আমাকে অনুমোদন দিছে, দেওয়ার পরে আমি শুরু করছি কাজটা। এখন দেখেন আমার কাজটা যে শুরু হয়েছে, এটা ফ্লো চার্ট দিয়ে দেবেন। ফ্লো চার্ট স্যারদের খুবই পছন্দ, কিন্তু অনেকে লেখার সময় এটা লেখে না। তাহলে দেখেন আমি থিসিস কিভাবে করব। সিলেকশন দ্য স্টাডি স্যাম্পল, সিলেকশন আমি করব। ইনফর্ম রিটেন কনসেন্ট দেবো, সার্জারি করব, ডেটা কালেকশন করব, ডেটা অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন করব, রিপোর্ট রাইটিং করব, এবং সাবমিশন অফ দ্য থিসিস ফর ডিসিমিনেশন অফ দ্য রিসার্চ ফাইন্ডিংস আমাকে জার্নালে দিতে হবে। মানে পরীক্ষার জন্য সাবমিশন করতে হবে। এটা হচ্ছে জার্নালেও সাবমিট করতে হবে আর কি, জার্নালে পাবলিকেশন করতে হবে, এটা আর কি। এরপরে আসেন ফাইনালি রেজাল্ট। আমার রেজাল্ট চলে আসলো। আমার রেজাল্টের ক্ষেত্রে আমি রেজাল্ট এখন দেখাইলাম যে আসলে আমার পেশেন্ট যতগুলো ছিল 23, ঠিক আছে। এখানে এটা এন এন হয়, বড় হাতের এন দিয়ে হয়, N23 সাইজ, স্যাম্পল সাইজ। এবং N23-র মধ্যে আমার বয়স প্রথমটা আমি, দেখেন ভেরিয়েবল, 1 নম্বর ভেরিয়েবল ছিল এজ, তাই না? তাহলে এজ গুলার ডিস্ট্রিবিউশন আমি দেখাইছি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। এজ যে 21 থেকে 30 বছরের মধ্যে কতজন ছিল, কত 7 জন, মানে এটা 30.4%। এজটা দেখাইলাম প্রথম রেজাল্ট। প্রথমে দেখানোর পরে একটা টেবল দেখাতে হয়, টেবলের পরে এখানে কিন্তু কিছু ডিসকাশন করতে হয়। এরপরে দেখেন সেক্স, সবগুলা ডেটা প্রেজেন্টেশন করতে গেলে, যেমন হলো আমরা যদি খাবার রেডি করি একটা টেবিলের মধ্যে, তো জাস্ট একজন অতিথি আসছে, তো খাবারগুলো সবাইকে মানে কি বলবো বিভিন্ন ফরম্যাটে প্রেজেন্ট করতে হয়, ঠিক আছে। এক জাতের খাবার দিয়ে একদম সবগুলো হয় না, খালি আমি ভাত দিলাম আর কিছুই দিলাম না, রাইস খেয়ে একজন মানুষ চলে যাবে, বিষয়টা হতে পারে না। তো আমি এটা টেবিলের মাধ্যমে দেখাইছি, তারপর এটা আমি ফিগারের মধ্যে দেখাইছি, ঠিক আছে। ফিগারের মধ্যে আবার অনেকগুলা আছে, মানে ডেটা প্রেজেন্টেশন করতে গেলে ফিগার আছে, ফিগারের মধ্যে অনেক কিছু আছে, যেমন এটা হলো বার ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে বার ডায়াগ্রাম, এটা হচ্ছে পাই পাই চার্ট, পাই ডায়াগ্রাম, মানে ইনফরমেশন গুলো আমি দেখাচ্ছি যে হয়তো ফিগার, হয়তো টেবলের মাধ্যমে। ফিগারের মধ্যে যেগুলো দেখাচ্ছি, ফিগারের মধ্যে আমাদের ডায়াগ্রাম আছে, পার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পাই চার্ট, বিভিন্ন গুলো বিভিন্ন রকম, যেমন এটাও পাই চার্ট দিয়ে দেখানো। পরেরগুলো যেমন এটা হচ্ছে টেবল দিয়ে দেখানো, ঠিক আছে। তারপরে হচ্ছে পোস্ট অপারেটিভ হসপিটাল স্টেট টেবিলের মাধ্যমে দেখানো, ম্যাক্সিমাম গুলাই টেবিল দিয়ে দেখাতে হবে আসলে। এগুলা এগুলা দেখতে গেলে আমরা এই যে দেখেন পি ভ্যালু, পি ভ্যালু দিয়ে দেখি আর কি। পি ভ্যালু মানে প্রবাবিলিটি ভ্যালু, মানে এটা আসলে কতটুকু ইম্পর্টেন্স আছে এটা বোঝায়। তো পি ভ্যালু বের করতে গেলে কিছু ফর্মুলা আছে, এসপিএসএস এ এগুলো থাকে। আমি কোন ফর্মুলা দিয়ে দেখবো, যেমন এটা পেয়ার টি টেস্ট, পেয়ার টি টেস্ট, তারপরে আনপেয়ার, পেয়ার টি টেস্ট, আনপেয়ার টি টেস্ট আছে, কোনটা কখন করতে হয়, কেন করতে হয়, এগুলো আমরা পরে জানবো। তো রেজাল্ট গুলো আসলে সবকিছু এই যে এগুলা আমি প্রেজেন্ট করার পরে, রেজাল্ট গুলো দেখানোর পরে টেবিলের মাধ্যমে আলটিমেটলি আমার ডিসকাশন চলে আসছে। তো রেজাল্ট দেখানোর পরে ডিসকাশন আবার কেন? রেজাল্ট তো আগেই বলে দিলাম। তো রেজাল্টের ক্ষেত্রে কোনটা কত পার্সেন্টেজে হয়েছে এটা আমি বলে দিলাম, কিন্তু ডিসকাশনের ক্ষেত্রে আমি বলবো যে আমি আমার যে ইনফরমেশন গুলো পাইছি এগুলোর সাথে আমি যত প্রকার আর্টিকেল আছে, যারা যারা এইটার উপরে স্টাডি করছে,
আমার এই রেজাল্টের সাথে কারা কারা কাদের রিপোর্ট সামঞ্জস্যপূর্ণ, কাদের কাদের রেজাল্ট অসামঞ্জস্যপূর্ণ, মানে আমার বিরুদ্ধে যাচ্ছে, রেজাল্টটা আমাকে সবসময় সমর্থন করতে হবে এরকম না, আমার বিপক্ষে কারা আছে তাদেরকেও দেখাতে হবে এবং কারণটা ব্যাখ্যা করতে হবে যে কেন হয়েছে। হ্যাঁ, ডিসকাশনটা এইভাবে হতে হবে। যেমন আমার স্টাডিতে দেখা গেছে যে আমার ডিউরেশন, মানে এজ ছিল, ম্যাক্সিমাম এর এজ ছিল 22 থেকে 50। এখন দেখা গেছে যে এই প্যাটার্নটা একটা স্টাডিতে, প্রিভিয়াস স্টাডি যে ছিল কুমার এওয়াল, কুমার এওয়ালের ক্ষেত্রে এই স্টাডিটা দেখা গেছে যে সেম, এবং সোজেরা এওয়াল 2020-এ সেম জিনিসটা পাইছে। আবার উল্টা দিকে দেখা গেছে যে ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট কি, আমার বিপক্ষে পাইছে যে প্যাভন এওয়ালের ক্ষেত্রে এটা দেখা গেছে আরো বেশি ছিল। তো এইরকম আর কি ডিসকাশনের ক্ষেত্রে এগুলো করতে হবে। তো প্রতিটা রেজাল্ট, মানে প্রতিটা রেজাল্টে এরকম আমি এখানে আলোচনা করব, পার্সেন্টেজ বাদ দিয়া আলোচনা করব এবং পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো দেখাবো। দেখানোর পরে শেষে আমার কনক্লুশন কি, আমি অনুসিদ্ধান্তে কি আসলাম আর কি, যে আমার এটা করলে আমাদের ইফেক্টিভ মেথড কিনা। এই যে দেখেন, আমি কনক্লুশনের পরে এখানে লিখবো ক্যান বি অ্যান ইফেক্টিভ ট্রিটমেন্ট অপশন। এখানে আমি একদম জোর দিয়ে বলতে পারবো না যে এই স্টাডি কখনো এর আগে হয় নাই, কেউ করে নাই, আমি প্রথম, এইরকম কথাবার্তা কখনো বলা যাবে না। এবং এটাই ভালো চিকিৎসা ব্যবস্থা হবে এরকম কখনো বলা যাবে না, যে এটা হতে পারে এরকম বলতে হবে আর কি। লেখার ক্ষেত্রে এগুলো হচ্ছে কার্টেসি আর কি, আমি থিসিস করলাম বিদায় যে আমি অনেক কিছু করে ফেলছি, বিষয়টা এরকম না। এখানে অনেক কিছু সিস্টেম আছে। কনক্লুশন, এরপরে লিমিটেশন অফ দ্য স্টাডি, আমার স্টাডির লিমিটেশন কি কি ছিল। যেমন এখানে আমার স্যাম্পল সাইজ কম, আমার ডিউরেশন কম, সিঙ্গেল সেন্টারে সিঙ্গেল সেন্টারে আমি করছি, কম্পারেটিভ স্টাডি না, কোয়াজি এক্সপেরিমেন্টাল, এটা আরসিটি আমি করতে পারলাম না, এগুলো আমার সমস্যা। এরপরে আমি কি রিকমেন্ডেশন করতেছি যে ভবিষ্যতে আসলে আরো বেশি স্যাম্পল সাইজ নিয়ে করা উচিত, মাল্টি সেন্টার নিয়ে করা উচিত। হ্যাঁ, যেগুলো আমার লিমিটেশন ছিল আমার রিকমেন্ডেশন সেগুলোই হবে আর কি। এরপরে রেফারেন্সিং সিস্টেম, আমি এই যে যত প্রকার জার্নাল টার্নাল নিলাম, এই জার্নাল টার্নাল গুলোকে আমি তো আর কি চুরি করি নাই, তাই না, যে আরেকজনের জিনিস, আর এটা তো বুদ্ধিভিত্তিক নলেজ, বুদ্ধিভিত্তিক ইনফরমেশন, আমি একটু পরিশ্রম করছি, আমার জিনিস কেউ চুরি করে নিয়ে পাবলিকেশন করবে আরেকজনের নামে, এটা হতে পারে না। তো এই জন্য আর কি এখানে রেফারেন্সিং সিস্টেমে আমি তাদের নামগুলো দিয়ে দিছি, ঠিক আছে। ভিতরের মধ্যে এই যে আর্টিকেল গুলোর নাম যেগুলো দেওয়া হয় এগুলোকে বলা হয় সাইটেশন, উদ্ধৃতি। আর শেষের দিকে যেগুলো দেওয়া হয় এগুলো রেফারেন্সিং, ঠিক আছে। ওই যে এর আগে বললাম, যেমন হচ্ছে সে তোফায়েল, হ্যাঁ, কি বললাম, তোফায়েল হোসেন, মানে হোসেন টি, সেরকম এই যে আল সাইদ নূর জে, কমা, ঠিক আছে, এরকম আর কি। মানে এই রেফারেন্সিং সিস্টেম আমি বোঝাবো আর কি, খুবই সোজা, বেশি কঠিন না। হ্যাঁ, তো রেফারেন্সিং সিস্টেম এখানে হলো এইভাবে আমি সবাইকে দিলাম রেফারেন্সিং করে, কত পেজ থেকে কত পেজ পর্যন্ত, এগুলা কিন্তু ইজি। এই রেফারেন্সিং সিস্টেমের মধ্যে দিয়ে শেষ হলো আমার থিসিস বডি। এরপরে লাস্টে অ্যাপেন্ডিক্স, তবে অ্যাপেন্ডিক্সটা আমার হলো এখানে পেস্ট হওয়ার কারণে, দেখি কত দূর গেছে, মাঝখানে পেস্ট হয়েছে আর কি thesis। আচ্ছা, এই যে রেফারেন্সিং সিস্টেমের পরে, তারপরে এই যে আমি যে বিএমইউ লাইব্রেরিতে আমি দিছি, হ্যাঁ, তো এটা ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল রেঞ্জ হচ্ছে 25% আমার প্লাগেরিজম থাকতে পারে। আমার যে প্লাগেরিজম, মানে আমি বিভিন্ন আর্টিকেল থেকে নিলাম, এর মধ্যে হুবহু পড়ে গেল কিনা, সিমিলারিটি কত পার্সেন্ট আছে, সেই সিমিলারিটি ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 25%। এখানে চেক করবে, আপনি থিসিসটা জমা দেবেন, তারা 500 টাকা মনে হয় চার্জ লাগে, 500 টাকার মতো। তো ওনারাই চেক করে আপনাকে সার্টিফিকেট দেবে। তো এটা যদি 25%-এর কম থাকে তাহলে আপনারটা অ্যাকসেপ্টেবল হবে, না হলে কিন্তু আবারও আবারও আপনার প্লাগরিজম কমাতে হবে, না হলে হবে না। এরপরে এই যে দেখেন, আমি যে পেশেন্টের কাছ থেকে কনসেন্ট দিছি, পেশেন্টের কাছে এটার ইংলিশ ফরম্যাটে একটা থাকবে, বাংলা ফরম্যাটে একটা সম্মতিপত্র থাকবে, মানে এগুলো স্যাম্পল আপনি দেখাইছেন, হ্যাঁ, এগুলো সবগুলো থিসিস প্রোটোকলে থাকা উচিত।
প্রোটোকলে যেগুলো ছিল সবগুলো আপনি অ্যাপেন্ডিক্সে দিছেন। এরপরে প্রোটোকলে আপনি দিছেন যে ডাটা কালেকশন আপনি কিভাবে করবেন, কোন ফরম্যাটে কি কি ইনফরমেশন নেবেন, সবগুলো এখানে দিয়ে দিছেন, মানে এই যে ফাঁকা বক্স এগুলো অ্যাপেন্ডিক্সে দিছেন। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সে এগুলাই থাকবে। তারপরে এবার আসেন সার্জিক্যাল প্রসিজার। সার্জিক্যাল প্রসিজার আমার পেশেন্টের পজিশনিং এর একটা ছবি লাগবে, এগুলো কিন্তু ফটোগ্রাফ। ঠিক আছে, পেশেন্টের পজিশনিং এর একটা আমি ছবি নিলাম। তারপরে কাটার আগে, অপারেশন ইনসিশন দেওয়ার আগে, ইনসিশন দেওয়ার মাঝখানের সময়ে, তারপরে আমি কিভাবে ইনসিশন প্লেটটা বসালাম, কিভাবে প্লেটটা কি দিলাম, ক্লোজ করার পরে ছবি নিলাম। ঠিক আছে, এগুলা ছবি নিতে হবে। এরপরে ইউজুয়ালি দুটো কেস ইলাস্ট্রেশন করে দিতে হয়। দুটো পেশেন্ট ছিল, দুটো পেশেন্টের এখানে একটা আপনি ডকুমেন্টেশন যত করবেন তত ভালো। পেশেন্টের ফাইলের ছবি দিলেন, পেশেন্টের ছবি দিলেন, ইনফরমেশন দিলেন, হিস্ট্রি দিলেন, সবকিছু দেওয়ার পরে তার অপারেশন প্রোফাইল কি ছিল, মানে পুরা হিস্ট্রিটা এখানে দিলেন আর কি। অপারেশন কোন দিন হয়েছে, কোন ডেটে হয়েছে, তার এই যে অ্যাঙ্গেল ম্যাঙ্গেল কত ছিল, রেডিওলজিক্যাল অ্যাসেসমেন্টের প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ কত ছিল, কমপ্লিকেশন কত হয়েছে, ফাংশনাল আউটকাম করে আমি কতটুকু পাইলাম। এরপরে রেডিওলজিক্যাল আউটকামে আমি প্রি অপারেটিভ এক্স রে, প্রি অপারেটিভ সিটি, তারপরে ইমিডিয়েটলি অপারেশনের পরে কি করলাম, 3 মাসে ফলো আপে কি দেখছি, 6 মাসে, 12 মাসে দেখলাম। এরপরে ফাংশনাল আউটকামের মধ্যে আমি মোশন দেখলাম, এগুলা। এটা হচ্ছে কেস ইলাস্ট্রেশন 1 নাম্বার। এবং আরেকটা কেস ইলাস্ট্রেশন সেম ওয়েতে আমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, করে দেওয়ার পরে এগুলো কিন্তু সবগুলো সিকোয়েন্স নাম্বার রোমান লেটার, হ্যাঁ, রোমান অক্ষরে দিতে হবে। সিকোয়েন্স শেষ করে সবার শেষে মাস্টার ডাটা শিট এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তবে এটা খেয়াল রাখতে হবে যে মাস্টার ডাটা শিটের সাথে ভিতরের যে ইনফরমেশন গুলো আপনি রেজাল্ট দেখাইছেন সবগুলো রেজাল্টের মিল আছে কিনা সব সময় এগুলা চেক করতে হবে, ভুল করা যাবে না। স্যারেরা ভুল ধরার সময় দেখা গেছে যে ভিতরে যেটা দিলেন এটার ভিতরে ঠিক আছে কিনা, রেজাল্ট ঠিক আছে কিনা, একই রকম এগুলো কিন্তু ভুল টুল অনেক কিছু বের হয়। মানে নিজের হাতে না করলে দেখা গেছে যে মাথার মধ্যে কোনো কিছু থাকে না। তো আশা করি এ- এ- এটাই আর কি থিসিসের শুরু থেকে শেষ পর্যন্ত। এখন আমরা ধীরে ধীরে আর কি ভিতরে ঢুকবো, এক একটা টপিকস নিয়ে, ছোট ছোট টপিকস নিয়ে আমরা আগাবো। আশা করি আপনাদের জন্য সবকিছু ঠিক হবে। ভাই এটা খুবই ভালো হলো, সুন্দর হলো, কিন্তু মাঝে মাঝে এখন জ্যামিং হয়ে গেল। মানে সবগুলো একসাথে বলেছেন তো, 90% বুঝলে 10% মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, 10% মাথার উপর, আমি তো মনে করছি যে 10% মাথার মধ্যে থাকবে, 90% মাথার উপর দিয়ে যাবে। না না, আপনার খুব সুন্দর হয়েছে, আমরা অনেক কিছু আমরা এটা জানতে পারছি। আপনি ভাই ওই টপিক ওয়াইজ আসেন, একটা একটা করে আসেন, অনেকগুলা বললেন, অনেকগুলো বুঝলাম, কিন্তু ওগুলো এখন মাথায় থাকবে না, কারণ সবগুলাই তো বলে ফেলছেন। আর টপিক আচ্ছা, ডিটেলস নিয়ে আসেন। হ্যাঁ, ওই আমি এটা তো একটা ওভারভিউ, মানে একটা জিনিসকে ওই পাখির চোখে, মানে পাখির চোখে বার্ডস আই ভিউ, মানে আমি উপর দিয়ে খালি নিয়ে গেলাম আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে গেলাম। এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের আগ্রহ যাতে আহ, গ্রো করে আর কি। তো এই ওভারঅল ওভারঅল যেগুলো বিষয়ের উপরে জানার যদি কোনো কিছু থাকে, ওভারঅল বিষয়ে জানা, ভিতরের কোশ্চেন করা যাবে না, ওভারঅল জিনিসের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন এখন। যেমন আমি ওভারঅল একটা প্রশ্ন করতে চাই, যে আমার সেম টপিকে এক বড় ভাই এখানে করছে, তো উনারে তো আমি ওই গুগল স্কলারে এনে খুঁজে পাইনি, এই কি আপলোড দেয় নাই নাকি? উনি হয়তো থিসিস পাবলিকেশন এখন পর্যন্ত করে নাই। ওকে, তাহলে আমি কি এটা কমু, যখন আমি জিজ্ঞাই দিই যে আপনি যেটা করছেন আপনারা এগুলো করছে কিনা, তখন কি আরে আমি রেফারেন্স আনবো নাকি আনবো না? না, তার রেফারেন্স দেওয়া যাবে না যদি ইয়া আরে না থাকে। এখানে এটা অন্য দেশে যদি কেউ করে থাকে এটা বলবো নাকি? হ্যাঁ, 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 কিন্তু অন্য দেশে। আমাদের ভাই দেশে তো করছে কি করে না, এটা তখন কি বলবো? আমাদের দেশে কেউ করে নাই, তখন কি বলবো? যদি বলে যে অন্য দেশের আমাদের দেশের কেউ করে করে করছে কিনা, বলবেন যে স্যার করছে, কিন্তু আহ, আমি জার্নালে আর্টিকেলে পাইনি, পাবলিশ করেনি সম্ভবত। আচ্ছা, ঠিক আছে। আবু ভাই আজকে তাহলে বিগ সালাম, খুবই ভালো লাগলো আপু ভাই, এই ভাই আমি ধরনের। যে ভাই ধন্যবাদ, অনেক কিছু আসলে